বাড়ছে। বিকেলে এনার্জি রেগুলেটরি কমিশন ভবনে সংবাদ সম্মেলনে দাম বৃদ্ধির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। 2015 সালের সেপ্টেম্বর থেকে 2 চুলার জন্য 650 টাকা আর 1 চুলার জন্য 600 টাকা দিয়ে আসছে গ্রাহকরা। দাম বৃদ্ধির জন্য পেট্রোবাংলার প্রস্তাবের উপর গণশুনানি হয়। শুনানি শেষে বিইআরসি আবাসিক খাতে 2 চুলার জন্য 1000 এবং 1 চুলার জন্য 800 টাকা প্রস্তাব করে। আর যানবাহনে ব্যবহৃত সিএনজির দাম প্রতি ঘনমিটার 40 টাকা প্রস্তাব করা হয়েছিল। এমপি লিটন হত্যার ঘটনায় রানা নামের আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দুপুরে গাইবান্ধা জেলা পুলিশ সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে। এদিকে গাইবান্ধার সাবেক সংসদ সদস্য আব্দুল কাদের খানের বাড়িতে অভিযান চালিয়ে গুলি ভর্তি ম্যাগাজিন সহ একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। গতরাত 12:30টার দিকে উদ্ধার হওয়া পিস্তলটি এমপি লিটন হত্যায় ব্যবহৃত হয়েছে বলেও দাবি পুলিশের। আজ আবারও অভিযান চালানোর কথা জানিয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদে আমরা কিছু তথ্য পেয়েছি, তার তথ্য মতে গতকাল রাত্রে আমরা একটি পিস্তল, ম্যাগজিন সহ একটি পিস্তল এবং আরও একটি এক্সট্রা ম্যাগজিন 6 রাউন্ড গুলি সহ আমরা তার বাড়ি থেকে মাটির নিচ থেকে উদ্ধার করা হয়েছে। এদিকে দেরিতে হলেও এমপি লিটন হত্যায় জড়িতরা চিহ্নিত হওয়ায় খুশি গাইবান্ধার সুন্দরগঞ্জবাসী। এখনকার বাসিন্দাদের এখন একটাই চাওয়া, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি। আর আওয়ামী লীগ নেতারা বলছেন হত্যাকারীরা চিহ্নিত হওয়ায় দলে কোন্দল প্রমাণের চেষ্টা ব্যর্থ হয়েছে। আমরা খুনিদের শনাক্ত করেছি এবং অতি শীঘ্রই তারা ধরা পড়বে। 16 ফেব্রুয়ারি সাভারে এক অনুষ্ঠানে একথা বলেন পুলিশ প্রধান। ওই দিন থেকেই বগুড়ার নিজ বাসভবনে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে কার্যত গৃহবন্দী ছিলেন গাইবান্ধা 1 আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির নেতা আব্দুল কাদের খান। এরপর 21 ফেব্রুয়ারি এমপি লিটন হত্যা মামলায় গ্রেপ্তার করা হয় তাকে। পরের দিন সংবাদ সম্মেলনে জানানো হয় তিনিই লিটন হত্যার মূল পরিকল্পনাকারী ছিলেন সুন্দরগঞ্জের সাবেক সংসদ সদস্য ডাক্তার কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল কাদের খান। প্রায় 2 মাস পর খুনিদের চিহ্নিত হওয়ার খবরে সন্তোষ জানিয়েছেন লিটন হত্যার বিচার দাবিতে আন্দোলনকারীরা। এছাড়া হত্যার পর জনমনে যে আতঙ্ক ছিল তা অনেকটাই কেটে গেছে বলে জানান তারা। প্রায় 1.5 মাস অতিবাহিত হওয়ার পর আজকে একটু হলো আশার আলো দেখতেছি, ওনার খুনি শনাক্ত হয়েছে, ধরা হচ্ছে। আমাদের ভাবতে অবাক লাগে যে সাবেক একজন এমপি, উনি বর্তমান একজন এমপিকে উনি এভাবে খুন করেছে। যে বা যারাই দোষী হোক না কেন তার শাস্তির জন্য হয়, এটাই আমাদের সবার কাম্য। আওয়ামী লীগ নেতারা বলছেন লিটন হত্যার পর দলের ভেতর বিভেদের দেয়াল তৈরির যে ষড়যন্ত্র করেছে একটি মহল, তা ভেস্তে গেছে। অনেকেই প্রচার করেছিল যে আমাদের আভ্যন্তরীণ কোন্দলের ফলে লিটনের মৃত্যু হয়েছে, ফলে অন্য একটা বিবাদমান গ্রুপের মধ্যে একটা গ্রুপ দলীয়ভাবে তার হত্যাকাণ্ড করেছে। আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে এই হত্যা মামলা গুরুত্বের সাথেই দেখছেন তারা। বলেন খুনে জড়িতরা কেউ ছাড় পাবে না। হত্যাকাণ্ডে ব্যবহৃত যে সকল অস্ত্র হয়েছে আমরা ধারণা করছি একের অধিক হয়েছে। আমরা একটা অস্ত্র সিজ করেছি, আর অন্যান্য অস্ত্রের সন্ধানে আমরা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি অনুসন্ধান অব্যাহত রেখেছি। গত বছরের 31 ডিসেম্বর গাইবান্ধায় নিজ বাড়িতে খুন হন এমপি মঞ্জুরুল ইসলাম লিটন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। 2 দিনের সফরে বাংলাদেশে এসেছেন ভারতের পররাষ্ট্র সচিব সুব্রামানিয়াম জয়শঙ্কর। দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব শহীদুল হক। সুব্রামানিয়াম জয়শঙ্কর এই সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভারত বাংলাদেশ দ্বিপক্ষীয় সহযোগিতা সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনা ছাড়াও প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফর নিয়ে আলোচনা হবে ভারতের পররাষ্ট্র সচিবের সাথে। শুক্রবার সকালে ঢাকা ছাড়বেন সুব্রামানিয়াম জয়শঙ্কর। ইউরোপিয়ান প্রযুক্তিতে তৈরি আনোয়ারের A1 পাইপ মাটির 1200 ফুটের বেশি গভীর পর্যন্ত চাপ নিতে সক্ষম। বছরের পর বছর পার নো টেনশন। আনোয়ারের A1 বোরিং পাইপ, চাপের বাপ। খেলাধুলাই পারে দেশের যুব সমাজকে সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে দূরে রাখতে, কারণ তারা সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকলে বিপথগামী হবে না। রাজধানীর নয়াপল্টনে 4র্থ রোল বল ওয়ার্ল্ড কাপের সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিদেশি খেলোয়াড়ের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, এই খেলার মাধ্যমে জোরদার হবে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক।
রোল বল নিয়মকানুন সব হ্যান্ডবলের মতোই খেলতে হয় স্কেটিং শু পরে। খেলাটির বয়সও খুব বেশি না, মাত্র 17 বছর। চতুর্থ বিশ্বকাপের আয়োজন বাংলাদেশে। 6 দিনের এই টুর্নামেন্টে অংশ নেয় স্বাগতিক সহ বিশ্বের 39টি দল। ভালো খেলেও সেমিফাইনালে থেমেছিল বাংলাদেশ দল। আর ভারতের শ্রেষ্ঠত্বের মধ্য দিয়ে পর্দা নামে আসরের ফাইনালে যারা ইরানকে হারায় 8-7 গোলে। অনুষ্ঠানটি সমাপনীতে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ট্রফি তুলে দেন চ্যাম্পিয়ন ভারত ও রানার আপ ইরান দলের হাতে। এর আগে বক্তব্যে প্রধানমন্ত্রী দেশের খেলাধুলার উন্নয়নে সরকারের নানা পদক্ষেপ তুলে ধরেন। জানান পদ্মার চরে বড় পরিসরে ক্রীড়াপল্লী নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ক্রীড়া ক্ষেত্রে উন্নয়নের সামগ্রিক পদক্ষেপ আমরা ধীরে ধীরে নিচ্ছি এবং এটার উপর আরও আমরা জোর দেব। আর আমাদের যেখানে পদ্মা সেতু তৈরি হচ্ছে সেই পদ্মার চরেই আমরা একটা ভালো উন্নত মানের ক্রীড়া পল্লী তৈরি করব, যেখানে বিভিন্ন ধরনের খেলাধুলা প্রতিযোগিতা এবং প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি হবে। এমনকি আমরা একটি অলিম্পিক কমপ্লেক্সও সেখানে তৈরি করতে চাচ্ছি। শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার প্রয়োজনীয়তা তুলে ধরে শেখ হাসিনা বলেন, যুব সমাজকে জঙ্গিবাদ ও মাদক থেকে দূরে রাখতে অবদান রাখবে খেলাধুলা। কারণ আমরা মনে করি যে আমাদের যুব সমাজকে যে কোনো ধরনের সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ বা মাদকাসক্তি থেকে দূরে রাখতে হবে। আর সেটা করতে গেলে খেলাধুলা, সংস্কৃতি চর্চা একান্তভাবে জরুরি। আর সেই পদক্ষেপই আমরা নিয়ে যাচ্ছি। বিভিন্ন দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে খেলাধুলার গুরুত্ব অপরিসীম বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সময় খেলাও আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের উন্নয়নের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে এবং আমাদের আঞ্চলিক সম্পর্ক আরও মজবুত হয়। সাবদিন শফিক, চ্যানেল 24, ঢাকা। কানাডার আদালতে বিএনপিকে সন্ত্রাসী দল ঘোষণা, ক্ষমতাসীন দলের সাজানো নাটক। সকালে রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন বিএনপি নেতারা। তারা বলেন, দেশটির ইমিগ্রেশন কর্মকর্তার বক্তব্য ছিল, আওয়ামী লীগ বিএনপি উভয়ের রাজনীতিতেই সন্ত্রাসের ছোঁয়া আছে। সে হিসেবে আওয়ামী লীগই বড় সন্ত্রাসী দল। এ সময় তারা খালেদা জিয়ার বিরুদ্ধে শহীদদের অবমাননার প্রধানমন্ত্রীর অভিযোগ প্রত্যাখ্যান করেন। কানাডার ফেডারেল কোর্ট একটি রায়ে বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে উল্লেখ করায় আলোচনার ঝড় উঠেছে দেশের রাজনীতির মাঠে। এ নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানান ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমদ ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভী বলেন, প্রায় 1 মাস আগে দেয়া একটি রায় সামনে এনে রাজনৈতিক ফায়দা নিতে চাইছে ক্ষমতাসীন দল। বলেন, রাজনৈতিক আশ্রয় চাওয়া কারো বক্তব্য দলের বক্তব্য নয়। যেহেতু সেখানে আইনি লড়াইয়ের সুযোগ ছিল না, তাই আদালত যা বুঝেছে তাই লিখেছে। তবে এমন রায় উদ্দেশ্যমূলক বলেই মনে করেন তিনি। এইটা একটা বানোয়াট, একটা নাটক তারা তৈরি করেছেন। নির্বাচনের আগে এই ধরনের কিছু ঘটনা সৃষ্টি করবেন, সৃষ্টি করে জনগণের মাঝে একটা ধোঁয়াশা তৈরি করার একটা চেষ্টা করবেন। ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমদ বলেন, রায়ে উল্লেখ আছে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির চরিত্রই হচ্ছে সহিংসতা। সেক্ষেত্রে এর দায় আওয়ামী লীগও এড়াতে পারে না। কানাডার যে ইমিগ্রেশন কর্মকর্তা, প্রসিকিউশন অফিসার, তিনি বলেছেন বাংলাদেশের রাজনীতিতে এটি দিবালোকের মতো স্পষ্ট যে সেখানে আওয়ামী লীগ এবং বিএনপি উভয়ই সশস্ত্র সংগঠনের মতো কর্মকাণ্ড করে। সুতরাং কেউ যদি এটা বিশ্বাস করে যে বিএনপি সন্ত্রাসী সংগঠন, আওয়ামী লীগ আমাদের আগে আছে অনেক। মহান ভাষা দিবসে শহীদ মিনারের মূল বেদিতে উঠে বিএনপি চেয়ারপারসন শহীদদের অবমাননা করেছেন। প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের প্রতিবাদ জানান রিজভী। এ সময় বেশ কয়েকটি ছবি দেখিয়ে বলেন, যেখানে দাঁড়িয়ে খালেদা জিয়া শ্রদ্ধা জানিয়েছিলেন, একই স্থানে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সাংবাদিকরা। বিএনপির বিরুদ্ধে তার যে জন্মান্ধ বিরোধিতা, তার বক্তব্যে সেটাই ফুটে ওঠে। তিনি অসত্যের উপর ভর করে দেশ পরিচালনা করছে। সারা দেশে আবারও গুম খুন বেড়েছে বলেও অভিযোগ করেন রুহুল কবির রিজভী। মহসিনুর রহমান বাদল, চ্যানেল 24, ঢাকা। টেকো নুডলস, সময়ে অসময়ে সব সময়। রোহিঙ্গা পরিস্থিতি ও তাদের সমস্যা নিয়ে প্রাপ্ত তথ্য প্রতিবেদন আকারে 13 মার্চ প্রকাশ করবে জাতিসংঘ। কক্সবাজারে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে এই কথা জানিয়েছেন সংস্থাটির বিশেষ দূত ইয়াং হি ই। গেল 3 দিন কক্সবাজারের সব শরণার্থী শিবির পরিদর্শন করেন এই কর্মকর্তা। মিয়ানমার থেকে পালিয়ে আসা নতুন পুরাতন রোহিঙ্গা শরণার্থীদের সাথেও কথা বলেছেন তিনি। পাশাপাশি স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় করেন ইয়াং হি। বলেন, রোহিঙ্গাদের পরিস্থিতি নিয়ে সব জানার চেষ্টা করছেন তিনি, যার সবকিছুই পাওয়া যাবে ওই প্রতিবেদনে।
Well, I'm learning more things. আমি আমার সফরে রোহিঙ্গাদের বিষয়ে অনেক কিছু জেনেছি, যার সব তথ্যই প্রতিবেদনে থাকবে, যেটি প্রকাশ করা হবে আগামী 13 মার্চ। নানা কৌশলে এদেশের নাগরিকত্ব নিচ্ছে রোহিঙ্গারা, বিদেশ যাচ্ছে বাংলাদেশি নাগরিক হয়ে। আর এসব কাজে তাদের সহযোগিতা করছে কিছু জনপ্রতিনিধি আর প্রভাবশালী একটি মহল। প্রায় 2.5 বছর আগে এমন 51 ব্যক্তিকে শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় নির্দেশ দিলেও মেলেনি কোনো ধরনের প্রতিকার। ফলে বন্ধ হয়নি রোহিঙ্গাদের বৈধ করার অপতৎপরতা। নূপা আলমকে সাথে নিয়ে রিপোর্ট করছেন ফখরুল ইসলাম, আর ছবি তুলেছেন সেলিমুল্লাহ। কিছুদিন আগে চট্টগ্রাম বিমানবন্দরে আটক হয় 16 রোহিঙ্গা। এর আগে 2014 সালের মে মাসে আটক করা হয় 8 জন, যাদের সবাই বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করে মধ্যপ্রাচ্যে যাবার চেষ্টা করছিল। অনুসন্ধানে দেখা গেছে প্রথমে দেয়া হয় নাগরিকত্ব সনদ, এরপর করা হয় ভোটার, তারপর পাসপোর্ট। আর এভাবে বৈধতার সুযোগ নিয়ে ওমরা কিংবা হজ ভিসায় সৌদি আরব সহ বিভিন্ন দেশে যাচ্ছে রোহিঙ্গারা। এসব কিছুর পেছনে রয়েছে কক্সবাজার, বান্দরবান ও চট্টগ্রামের একাধিক চক্র, যাদের অনেকেই জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা আর পেশাদার দালাল। এটা খুব অত্যন্ত অন্যায় এবং অপরাধ কাজ। কোনো না কোনোভাবে একটি দুষ্ট চক্র এই কাজটার সাথে কম বেশি জড়িত আছে বলে আমরা মনে করতেছি। 2014 সালের অক্টোবরে 51 জনের একটি তালিকা করে সরকার, যাতে কক্সবাজারের 46 আর বান্দরবানের 5 জনের নাম ছিল। এরা সবাই রোহিঙ্গাদের নাগরিক করার পাশাপাশি বিদেশ যেতে সহায়তা করে, তবে তাদের বিরুদ্ধে নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, এই জনপ্রতিনিধিদের তালিকাভুক্ত জনপ্রতিনিধিদের বিরুদ্ধে এখনো কোনো কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, যার ফলে অন্যান্য জনপ্রতিনিধিরা কিন্তু তারা আর নির্ভয় এই কাজগুলোই করছে রোহিঙ্গাদেরকে নাগরিকত্ব দিতে। প্রতিকার হচ্ছে নজরদারি বাড়ানো, তারা যেন শিবির থেকে যেই শিবিরে আছে সেই শিবিরেই তারা যেন বসবাস করে সেটা নিশ্চিত করা, তাদের সেখানে রেজিস্ট্রেশন খুব কড়াকড়িভাবে করা। তবে এ ব্যাপারে নানা পদক্ষেপের কথা বলছে স্থানীয় প্রশাসন, যাতে এরা অন্তর্ভুক্ত থাকে, তাদের পরিচয়টা অন্তর্ভুক্ত থাকে এবং তারা আমাদের এখানে জাতীয় ভোটার পরিচয়পত্র অথবা পাসপোর্টে তারা যেন কোনোভাবেই অন্তর্ভুক্ত হতে না পারে, সেটা নিশ্চিত করার জন্য আমাদের গোয়েন্দা সংস্থা সহ সরকারি বেসরকারি সবাই সতর্ক রয়েছে। বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে রোহিঙ্গাদের বিদেশ যাওয়া ঠেকাতে বিমানবন্দরগুলোতে কঠোর নজরদারি দরকার বলে মনে করেন সংশ্লিষ্টরা। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকছে